Assalamu alaikum. Dear students, I hope you are very well and safe at home. You all know that COVID-19 has disrupted our lives, not only our normal lives but also the total education system all over the world has been greatly disrupted due to COVID-19. However, we are trying to continue our classes for your better education through online process, and for the first time I have come to take your class. In previous days many respected teachers took your classes, but for the first time I have come to take your class. Today I am going to recite a very beautiful poem, Mild the Mist Upon the Hill, lesson number 6, written by Emily Jane Bronte. তোমরা সবাই জানো যে কোভিড-19 জন্য আমাদের পড়াশুনো তথা টোটাল আমাদের লাইফটা ডিসরাপ্টেড হয়ে গেছে। তবু আমরা চেষ্টা করছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশুনোটা কিভাবে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক ছাত্ররা, ক্লাস 9-এর জন্য আজ প্রথম আমি তোমাদের ক্লাস করতে এলাম। এর আগেও তোমাদের ক্লাস হয়েছিল, রাকিব স্যার বা অন্যান্য রেসপেক্টেড টিচার্সরা ক্লাস নিয়েছিল এবং প্রথমবার আমি এলাম এবং আজ তোমাদের লেসন 6 যে সুন্দর কবিতাটা রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটা আমি তোমাদের পড়াবো। আশা করি তোমরা তোমাদের বই নাও এবং কবিতাটা বোঝার চেষ্টা করো। খুব সুন্দর একটা কবিতা। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে কি? এর মানে হলো মাইল্ড মানে নরম, সফট। দ্য মিস্ট মানে আমরা জানি কুয়াশা, নরম কুয়াশা। আপন একটা প্রিপোজিশন, দ্য হিল পর্বতের উপরে নরম কুয়াশা। একটা কবিতার টাইটেল পর্বতের উপরে নরম কুয়াশা। এমিলি জেন ব্রন্টে একজন ব্রিটিশ রাইটার, তিনি একজন মহিলা ব্রিটিশ রাইটার। তিনি জন্মেছিলেন 1818 সালে এবং তিনি মারা গিয়েছিলেন 1848 সালে। তার লাইফ স্প্যানটা দেখো, মাত্র 38 ইয়ার্স তিনি বেঁচেছিলেন। তাহলে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে পর্বতের উপরে নরম কুয়াশা। এই রকম একটা টাইটেল কবি কেন ব্যবহার করেছেন সেটা আমি পরে আসি। অ্যাট ফার্স্ট আমরা একটু জেনে নিই যে এমিলি জেন ব্রন্টে কে ছিলেন এবং তার একটু খুব সামান্য একটা লাইফ হিস্ট্রির কথা আমরা একটু জেনে নিই খুব সংক্ষেপে। এখন আমরা কবি সম্পর্কে পড়তে চলেছি। নাও উই আর গোয়িং টু গো থ্রু অ্যাবাউট দ্য পোয়েটিস মানে মহিলা কবি। যাই হোক, এমিলি জেন ব্রন্টে ছিলেন, তার যে পিরিয়ডটা, তিনি যে সময়কালের কবি ছিলেন সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন। ইংরেজি সাহিত্যকে আসলে এই জিনিসটা এখন বুঝবে না, এটা উঁচু ক্লাসের জিনিস। ইংরেজি সাহিত্যের বিভিন্ন লিটারেচারকে বিভিন্ন পিরিয়ডে ভাগ করা হয়, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড ইত্যাদি ইত্যাদি। আমি বেশি কথা বলছি না। যাই হোক, তিনি ছিলেন রোমান্টিক পিরিয়ডের একজন কবি, লেখিকা ছিলেন। আর তিনি তো জন্মেছিলেন, শি ওয়াজ বর্ন ইন 1818 সালে তিনি জন্মেছিলেন এবং শি পাস্ট অ্যাওয়ে 1848 এবং তিনি মারা গিয়েছিলেন 1848 সালে। মাত্র তার লাইফ স্প্যানটা ছিল 38 বছর। তিনি ছিলেন একজন ব্রিটিশ নোভেলিস্ট। তিনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক অ্যান্ড পোয়েট হু ইজ বেস্ট নোন, যিনি পরিচিত ছিলেন ফর হার অনলি নোভেল উদারিং হাইটস। তিনি তার জীবনে তিনি একজন বিখ্যাত ব্রিটিশ নোভেলিস্ট। এই বিখ্যাত ব্রিটিশ নোভেলিস্ট তার সারা জীবনে একটা মাত্র উপন্যাস তিনি লিখেছিলেন, তার নাম হচ্ছে উদারিং হাইটস।
উদারিং হাইটস। এই উদারিং হাইটসকে এইটা লিখে তিনি খুব বিখ্যাত হয়েছিলেন, যেটাকে আমরা মনে করি আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের একটা সর্বোত্তম আধুনিকতম একটা ইংরেজি সাহিত্য। এই যে উদারিং হাইটসটা ছিলেন একটা ক্লাসিক ইংলিশ লিটারেচারের একটা সিম্বল, সর্বোত্তম ইংরেজি সাহিত্যের একটা উদাহরণ। she also published one book of poetry। তাছাড়াও তিনি আরেকটা কবিতার বই তিনি প্রকাশ করেছিলেন, উইথ হার সিস্টার্স, তার বোনদের সঙ্গে আরেকটা কবিতার বই তিনি প্রকাশ করেছিলেন। she published under the pen name, আর একটা যেটা আমাদের বলতে হবে, তার একটা পেন নেম ছিল। পেন নেম মানে একটা তার ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটা একটু জেনে নিই। ইলিস বেল, তিনি এই ছদ্মনামে লিখতেন। ইলিস বেল ছিল তার ছদ্মনাম। হার মাদার ওয়াজ মারিয়া ব্রন্টওয়েল, তার মায়ের নাম ছিল মারিয়া ব্রন্টওয়েল। মারিয়া ব্রন্টওয়েল মারিয়া ব্রন্টওয়েল ছিল তার মা, আর তার বাবা ছিল প্যাট্রিক ব্রন্টে, PATRIC, প্যাট্রিক ব্রন্টে ছিল তার বাবা। এগুলো আমরা একটু জানার দরকার রয়েছে। আর অ্যাট দ্য এজ অফ 3, মাত্র 3 বছর বয়সে, শি লস্ট হার মাদার, মাত্র 3 বছর বয়সে তিনি তার মাকে হারিয়ে ফেলেন। শি ওয়াজ ব্রট আপ এলিজাবেথ ব্রনওয়েল, তাকে শি ওয়াজ ব্রট আপ মানে তাকে লালন পালন করা হয়েছিল বাই এলিজাবেথ ব্রনওয়েল। সে ছিল তার আন্ট, এলিজাবেথ ব্রনওয়েল ছিল তার আন্ট, তার মায়ের বোন। শি ডায়েড অফ টিউবারকিউলোসিস, এবং তিনি টিউবারকিউলোসিসে মারা গিয়েছিলেন সিভিয়ার কোল্ড থেকে, তার তীব্র ঠান্ডা লেগে তার টিউবারকিউলোসিস হয়েছিল এবং তার থেকে তিনি মারা গিয়েছিলেন। ইনফেকশাস ডিজিজ একটা, তা থেকে তিনি মারা গিয়েছিলেন। তাই এই ছিল মাত্র 38 বছর বয়সে। এই ছিল কবি সম্পর্কে, এমিলি জেন ব্রন্টে সম্পর্কে যা কিছু বলার। তিনি ছিলেন একজন ব্রিটিশ নোভেলিস্ট। তার একমাত্র লেখা হচ্ছে উদারিং হাইটস। এই উদারিং হাইটসটাকে আমরা ইজ কনসিডার্ড দ্য ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, সেটা আমরা বলি। তিনি একটা পেন নামে লিখতেন, ছদ্মনামে লিখতেন, তার নাম হচ্ছে ইলিস বেল। আর তার ছোটোবেলায় তিনি 3 বছর বয়সে মা মারা গিয়েছিলেন। তিনি বড় হয়েছিলেন তার আন্টির কাছে, এলিজাবেথ ব্রনওয়েল। তার মায়ের নাম ছিল মারিয়া ব্রনওয়েল এবং তার বাবার নাম ছিলেন প্যাট্রিক ব্রন্টে। এই ছিল তার টোটাল, তার অল্প বিস্তার, তার সম্পর্কে একটু আলোচনা করলাম। এবারে আমরা সরাসরি কবিতায় চলে যাব। কবিতা যেটা আমি বলছিলাম, যে তিনি যে কবিতাটা লিখেছেন আমাদেরকে এখানে উপহার দিয়েছে লেসন 6-এ, সেটা হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পর্বতের উপরে নরম কুয়াশা। এই যে কবিতা সম্পর্কে আমি এবার একটু কবিতাটা পড়ছি, মন দিয়ে শোনো, তারপর আমি ব্যাখ্যায় আসি। আমি একবার প্রথমে রিডিংটা পড়ে নিই। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট its fill, spent its store of silent sorrow. দ্বিতীয় স্ট্যাঞ্জা। Oh, I am gone back to the days of youth, I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. তৃতীয় স্ট্যাঞ্জা। I was this cloud evening fall, after a day of rain, blue mist, sweet mist of summer fall, the horizon's mountain chain. চতুর্থ স্ট্যাঞ্জা। চতুর্থ স্ট্যাঞ্জার মধ্যে The dam stands in the long green grass, as thick as morning tear, and dreamy scent of fragrance pass, that breathe of others' years. এই যে কবিতা, এই কবিতার মধ্যে দিয়ে আমরা একটা বিয়োগান্তকার কাহিনী আমরা শুনব।
যেটা এই কবিতার মধ্যে দিয়ে এমিলি জেন ব্রন্টে তার অতীত জীবনের কথা বলছে। দিস পোয়েম, একটু বলে নিই, দিস পোয়েম, এই কবিতাটা, ডিলস উইথ, দিস পোয়েম ডিলস উইথ দ্য past memories of the poetess। লেখিকার পাস্টের মেমোরি নিয়ে এই কবিতাটা মূলত লেখা। এবার বিষয়টা আমি ব্যাখ্যা করছি। মিল দ্য মিস্ট আপন দ্য হিল, দূরে পর্বতের উপরে, মিল মানে নরম কুয়াশা, আপন দ্য হিল ওই পর্বতের উপরে নরম কুয়াশা, টেলিং নট অফ এ স্টর্মস টুমরো, আগামীকাল কোনো ঝড়ের কথা বলে না। তাহলে দূরে পর্বতের উপরে নরম কুয়াশা, যেটা আগামীকাল কোনো ঝড়ের কথা ইঙ্গিত দেয় না, না। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, আর সারা দিনটা যেন কেঁদেছে। স্পেন্ট, কেঁদে কেঁদে কী হয়েছে, স্পেন্ট ইজ স্টোর অফ সাইলেন্ট সরো, এবং তার নীরব দুঃখের ভাণ্ডারটা শেষ করেছে। এই যে প্রথম স্ট্যাঞ্জা, এটা হচ্ছে আক্ষরিক, এই যে কবিতার আক্ষরিক বিষয়, আক্ষরিক মানে এর ভিতরের একটা গভীর অর্থ রয়েছে। কবি প্রথমে তিনি প্রেজেন্টে, প্রথম স্ট্যাঞ্জাটা আমরা প্রেজেন্টে তিনি চলে যাচ্ছেন, তার বর্তমান সিচুয়েশান। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, এই যে ফার্স্ট স্ট্যাঞ্জা, এই ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে প্রেজেন্ট সিচুয়েশান তিনি রিমাইন্ড করছেন, বর্তমান তার অবস্থা। তিনি বর্তমানে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তো তিনি এখানে ওই জন্যে বলছেন যে দূরে নরম কুয়াশা, পর্বতের উপরে যেটা নরম কুয়াশা রয়েছে, টেলিং নট অফ এ স্টর্ম, সেটা কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন না, টুমরো যেটা আগামীকাল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে পর্বতের উপরে নরম কুয়াশা যদি থাকে, সেইটা দেখে ঝড়ের ইঙ্গিত সাধারণত ন্যাচারালি সেটা বহন করে, কিন্তু এখানে লেখিকা বলছেন তিনি ঝড়ের ইঙ্গিতের কথা বুঝতে পাচ্ছেন না। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এই দিনটা সারা দিন ধরে কেঁদেছে। এই দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল বলতে এখানে দুরকম অর্থ হতে পারে। সারাদিন বৃষ্টি হয়েছে এরকম একটা অর্থ হতে পারে, বা তার জীবনের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের জন্যে তিনি যে তার নিজের চোখের জল, সারাদিন ধরে চোখের জল ফেলেছেন, সেটাও তিনি এর মধ্যে দিয়ে বোঝাচ্ছেন। অন্তর্নিহিত মানে তার দুঃখ কষ্টের জন্য সারাদিন ধরে তার চোখ দিয়ে জল পড়ছে, এটাও বোঝানো হয়েছে। স্পেন্ট ইজ স্টোর অফ সাইলেন্ট সরো, এবং এ তার নীরব দুঃখের ভাণ্ডারকে শেষ করে ফেলেছে। এই লাইনটা তার দুঃখ কষ্টকে আরও প্রকটভাবে করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা মানুষ যখন প্রচণ্ড দুঃখ পাই, তখন সে যখন কাঁদে, তখন তার মনের কষ্ট, মনের দুঃখ অনেক হালকা হয়ে যায়, ঠিক আছে? তো এই হালকা হয়ে যাওয়ার কথাও এখানে বুঝিয়েছি। তিনি কেঁদে কেঁদে তার মনের যে নীরব দুঃখের ভাণ্ডারকে তিনি শেষ করে দিয়েছেন। আসলে এখানে বৃষ্টির কথা বোঝানো হয়নি, আমার যেটা মনে হয় বৃষ্টির কথা এখানে বোঝানো হয়নি। তার জীবনের পার্সোনাল লাইফের যে বর্তমান দুঃখ কষ্টের জন্যে তিনি সারাদিন ধরে কাঁদছেন, কেঁদে কেঁদে তার অন্তরে জমে থাকা নীরব দুঃখের ভাণ্ডারকে তিনি শেষ করে দিচ্ছেন, কেঁদে কেঁদে তার মনকে তিনি হালকা করছেন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রথম স্ট্যাঞ্জার মধ্যে তার বর্তমান প্রেজেন্ট সিচুয়েশানের কথা আমরা তুলে ধরলাম। বর্তমানে তিনি খুব পুয়ার কন্ডিশনের মধ্যে রয়েছেন, এবং বর্তমানে তিনি কেঁদে কেঁদে কী করছেন, তার মনে জমে থাকা সব দুঃখের ভাণ্ডারকে তিনি শেষ করে ফেলছেন, বর্তমানে খুব পুয়ার কন্ডিশনের মধ্যে। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে আমরা এবার চলে যাব, খুব ছোট্ট একটা কবিতা। এবারে মানুষের স্বভাব হচ্ছে, যখন মানুষ প্রেজেন্টে কষ্ট পায় তখন কি হয়, তখন সে আবার তার অতীত জীবনের গৌরবময় দিনগুলোর কথা, গৌরবময় স্মৃতিগুলোর কথা সে মনে করে একটু রিলিফ পাওয়ার চেষ্টা করে। এখানেও আমাদের কবিও তাই। এবারে তিনি বর্তমান থেকে আবার তিনি পাস্টে চলে যাচ্ছেন। পাস্টে চলে যাচ্ছেন শুধুমাত্র একটু রিলিফ পাওয়ার জন্য, মানসিক কষ্ট থেকে একটু সুখ পাওয়ার জন্যে। তাই তিনি বলছেন, ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ, আমি যদি আমার শৈশবে আবার ফিরে যেতে পারতাম। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি যদি আবারও এক শিশু হতে পারতাম। অ্যান্ড মিট মাই ফাদার্স শেল্টারিং রুফ,
নিত মানে নেয়ার, এবং আমার বাবার আশ্রয়স্থলে যদি আমি আবার যেতে পারতাম, নিয়ার দ্য ওল্ড হল ডোর, আমাদের সেই পুরাতন হল ঘরের দরজার পাশে। তাহলে এই দ্বিতীয় স্ট্যাঞ্জাটা সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে শি ট্রাইড, তিনি চেষ্টা করেছেন, শি ট্রাইস, তিনি চেষ্টা করেছেন টু গেট সাম রিলিফ, কিছু রিলিফ পাওয়ার জন্য, বাই মেমোরাইজিং দ্য সুইট memory of her early childhood, তিনি বর্তমান থেকে অতীতে চলে গিয়েছেন, তার একটাই লক্ষ্য হলো তিনি তার আর্লি চাইল্ডহুডের যে সুইট মেমোরিগুলো একটু আঁকড়ে ধরে বর্তমানে সুখ পাওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং এখানে যে জিনিসগুলো তিনি বলছেন যে আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি যদি আবার শিশু হতে পারতাম। ন্যাচারালি শিশুদের সবাই খুব আদর যত্ন করে মানুষ করে। এখানে হয়তো বর্তমানে তিনি এতটাই দুঃখ পেয়েছেন যে তার সেই বাবার কথা তার মনে পড়ছে, তার বাবা তাকে কত আদর করত, কত ভালোবাসতো, কত যত্ন করত, সেই শৈশবের যে আদরের কথা তিনি একটু ভাবছেন চাইল্ড, তাই আবার তিনি আবার শিশু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রূপ, এই যে ফ্রেজ শেল্টারিং রূপ বলতে এখানে হার ফাদার্স, তার বাবার লাভ অ্যান্ড কেয়ারকে বোঝানো হয়েছে, তার বাবার ভালোবাসা যত্নকে বোঝানো হয়েছে, অ্যাফেকশানকে বোঝানো হয়েছে, স্নেহকে বোঝানো হয়েছে। যে ছোটোবেলায় তার বাবা হয়তো তাকে কত হাত বুলিয়ে দিত, কত আদর করতো, সেই কথা এখানে বোঝানো হয়েছে। কোথায় সেটা? নিয়ার দ্য ওল্ড হল ডোর, সেই হল ঘরের পুরাতন দরজার কাছে। তাদের সে বিশাল হলঘর ছিল, সেই হলঘরের পুরাতন যে দরজা, সেই দরজার পাশে দাঁড়িয়ে হয়তো তার বাবা তাকে আদর করত, আর সেই আদরের কথা তার মনে পড়ছে, জাস্ট একটু বর্তমানকে ভোলার জন্য। এবার আমরা তৃতীয় স্ট্যাঞ্জায় চলে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথম স্ট্যাঞ্জা ছিল প্রেজেন্ট সিচুয়েশন, দ্বিতীয় স্ট্যাঞ্জা হচ্ছে পাস্টে তিনি চলে গিয়েছেন, তৃতীয় স্ট্যাঞ্জার মধ্যে আবার আমরা দেখে নেব থার্ড স্ট্যাঞ্জার মধ্যে তিনি কি বলতে চাইছেন? আই ওয়াজ দিস ক্লাউড ইভিনিং। তাহলে আমি আবার থার্ড স্ট্যাঞ্জার মধ্যে তিনি আবার প্রেজেন্টে ফিরে এসছেন, প্রেজেন্ট সিচুয়েশন, তিনি আবার প্রেজেন্টে ফিরে এসে কি বলছেন? আই ওয়াজ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দেখছি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যাটা যেন পতিত হচ্ছে। আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টির পরে। এখানে দুটো জিনিস, হয়তো বাস্তবিক যে আকাশে যদি মেঘ থাকে তাহলে সেই সন্ধ্যা হয় মেঘাচ্ছন্ন। আসলে এখানে কবিতা বলেননি, কবির মনের আকাশে, লেখিকার মনের আকাশের মেঘের কথা বলা হয়েছে, দ্য ক্লাউড অফ হার মাইন্ড। আর সেই কারণে তার জীবনের সন্ধ্যাটাও হচ্ছে ক্লাউডি, যেহেতু তার মনের আকাশে মেঘ পরিপূর্ণ ছিল, ওই জন্যে তার জীবনের সন্ধ্যাটাও যেন মেঘাচ্ছন্ন ছিল। তাই তিনি বলছেন আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখছি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যাটা পতিত হয়েছে। আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টির পরে। সারাদিন বৃষ্টি বলে, যেহেতু তিনি এর আগেই আমরা ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে দেখেছিলাম, সারাদিন ধরে তিনি কেঁদে তার মনে জমে থাকা নীরব দুঃখের ভাণ্ডারকে শেষ করেছেন। সেই সেন্স থেকে আমরা বলতে পারি তিনি সারাদিন কেঁদে এখন সন্ধ্যা নেমে পড়েছেন, আর সেই সন্ধ্যাটা মেঘাচ্ছন্ন। আর এরই মাঝে তিনি কি করছেন দেখো, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, ব্লু মিস্ট আর নীল কুয়াশা, সুইট মিস্ট অফ সামার পল, আর গ্রীষ্মের মিষ্টি কুয়াশার আস্তরণ, দ্য হোরাইজেন্স মাউন্টেন চেন, দূরে দিগন্ত রেখার পর্বতগুলিকে যেন ভরিয়ে রেখেছে, পর্বত চূড়াকে যেন ভরিয়ে রেখেছে। এই যে তাই ক্লাউড ইভিনিংয়ের মধ্যেও, মেঘাচ্ছন্ন সন্ধ্যার মধ্যেও তিনি আবার একটু স্বস্তি খুঁজে পাচ্ছেন, কারণ দূরে পর্বতের উপরে নরম কুয়াশা, নীল কুয়াশা, গ্রীষ্মের মিষ্টি কুয়াশার আস্তরণ যেন তাকে, ইট ইজ এ রিমাইন্ডার, এটা একটা রিমাইন্ডার অফ হার পাস্ট মেমোরি, তার অতীত মেমোরির একটা রিমাইন্ডার। এটা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে একটু সুখের জন্য, তার অতীত জীবনের
অতীত জীবনের সুখে এই নিয়ে যাচ্ছে কে এই যে ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট অফ সামার পল, এটা তাকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছে। তিনি আবার সেদিকে তাকাচ্ছেন এবং সেইটা দেখে একটু স্বস্তি পাচ্ছেন। এটা গেল তাহলে তৃতীয় স্ট্যাঞ্জা। তৃতীয় স্ট্যাঞ্জার মধ্যে প্রেজেন্ট সিচুয়েশানে আমরা আবার দেখছিলাম যে তিনি খুব তার জীবনে মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে এসেছে। এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসার মধ্যে দিয়েও তিনি আবার একটু সুখ খোঁজার চেষ্টা করছেন। দূরে পর দিগন্ত রেখায় যে মিষ্টি কুয়াশার আস্তরণ, নীলাভ গ্রীষ্মের মিষ্টি কুয়াশার আস্তরণে যেন তিনি আবার একটু সুখ খোঁজার চেষ্টা করছেন। আমরা চলে যাব ফোর্থ স্ট্যাঞ্জা। ফোর্থ স্ট্যাঞ্জার মধ্যে স্ট্যাঞ্জা শেষ। ফোর্থ স্ট্যাঞ্জার মধ্যে দেখে নেই কবি কি বলতে চাইছেন। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম মানে বড় বড় বৃষ্টির ফোঁটা, স্ট্যান্ডস মানে দাঁড়িয়ে রয়েছে ইন দ্য লং গ্রিন গ্রাস, লম্বা লম্বা ঘাসের উপরে যেন বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার, যেন সকালের কান্নার মতো। এই যে মর্নিং টিয়ার, মর্নিং টিয়ার সকালের কান্না। এই যে মর্নিং টিয়ার বলতে ডিউ ড্রপ, ডিউ ড্রপ, ডিউ ড্রপ হতে পারে, আবার হতে পারে দ্য রেন, ড্রপস অফ টিয়ার, ড্রপস অফ টিয়ার চোখের জলের ড্রপস হতে পারে, তার নিজের কান্নার ফোঁটা হতে পারে। তাই বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, বড় বড় বৃষ্টির ফোঁটা দাঁড়িয়ে রয়েছে লম্বা লম্বা ঘাসের উপরে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার, তারা যেন এক পুরো সকালের কান্নার মতো। সকালের কান্না বলতে তিনি যে সারাদিন ধরে কেঁদেছেন, তার চোখের জল যেন এত এত প্রচণ্ড ক্রন্দন করেছেন, তার চোখের জল তার চোখ বয়ে গড়িয়ে যেন বড় বড় বৃষ্টির ফোঁটার মতো হয়ে যেন বড় বড় ঘাসের উপরে পড়েছে। অ্যান্ড এ ড্রিমি সেন্ট অফ ফ্রাগনেন্স পাস, আবার এর মধ্যে তিনি আবার সুখ খোঁজার চেষ্টা করছেন। এই ড্রিমি একটা স্বপ্নালু সেন্ট অফ ফ্রাগনেন্স পাস, স্বপ্নালু একটা সুইট স্মেল, ফ্রাগনেন্স মিন সুইট স্মেল, একটা স্বপ্নালু সুগন্ধ, দ্যাট ব্রিথ অফ দ্য আদার ডে, যেটা বিগত দিনের কথা বলে। এই যে দুঃখের মধ্যেও, এর মধ্যেও আবার প্রেজেন্ট পাস্ট তিনি মিশিয়ে দেন। বর্তমানে তার চোখের জলটা বড় বড় বৃষ্টির ফোঁটার উপরে রয়েছে, মানে তিনি প্রচণ্ড দুঃখের মধ্যে রয়েছেন, তারই মধ্যে আবার তিনি সুখ খোঁজার চেষ্টা করছেন। হঠাৎ করে যেন একটা স্বপ্নালু গন্ধ, এখানে তার জীবনের আশাকে বোঝানো হয়েছে। মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না। তিনি আবার বিশ্বাস করেন তার জীবনে হয়তো হ্যাপি ডেজ ফিরে আসবেন, আর এই হ্যাপি ডেজ তিনি ফিরে আসবেন যেন একটা, ওই জন্যে তিনি যেন অনুভব করছেন একটা সুইট সেন্ট অফ ফ্রাগনেন্স, একটা অনুভব করছেন যেটা যেন তাকে সেই বিগত দিনের কথা মনে করিয়ে দেয়। তাহলে এখানে এই বিগত দিনের কথা, বিগত দিনের স্মৃতির কথা, সুইট মেমোরির কথা এখানে মনে করিয়ে দেয়। এইভাবে এখানেই কবিতাটা শেষ হয়ে গেল। তাহলে এই যে চারটে স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে তিনি প্রথম স্ট্যাঞ্জার মধ্যে বর্তমান সিচুয়েশানের কথা বলেছেন, দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে অতীত স্মৃতির কথা বলেছেন, এবং তিনি সেখানে যেতে চেয়েছেন, যেটাও খুব সম্ভব নয়, তবুও তিনি শুধু স্মৃতিকে আঁকড়ে ধরে একটু বাঁচার চেষ্টা করেছেন বর্তমানে। আবার তৃতীয় স্ট্যাঞ্জার মধ্যেও দিয়েও তার বর্তমান সিচুয়েশানের কথা বলেছেন, যে তার জীবনে ক্লাউড ইভিনিং পতিত হয়েছে, এবং তার মধ্যেও তিনি আবার অতীতের সুখের কথাকে স্মরণ করার চেষ্টা করেছেন। আবার লাস্ট স্ট্যাঞ্জার মধ্যে দিয়েও তার বর্তমান সিচুয়েশানের কথাও তিনি আবার তুলে ধরেছেন, যে তার চোখের জলটা ড্রপ হচ্ছে মর্নিং টিয়ারের মতো, ডিউ ড্রপসের মতো, এবং তার মধ্যে দিয়েও আবার তিনি সুখের চেষ্টা করেছেন, সুখ খোঁজার চেষ্টা করেছেন একটা সুইট ফ্র্যাগনেন্সের মাধ্যমে, যেটা তিনি আশা করেন তার জীবনে আবার হ্যাপি ডেজ ফিরে আসবে। এই ছিল আমাদের এই কবিতা। আর এই কবিতার মধ্যে অনেক লিটারেরি ডিভাইস রয়েছে, সেই লিটারেরি ডিভাইসগুলো আমি আর তোমাদের অত বিস্তারিত ব্যাখ্যা করছি না, আপাতত এইটুকু জানলে হবে। লিটারেরি ডিভাইসগুলো আর ব্যাখ্যা করছি না, সেটাগুলো তোমাদের পক্ষে একটু মানে বোঝা একটু অসুবিধা হবে। এর মধ্যে একটা কবিতার মধ্যে রাইম স্কিম থাকে, এর মধ্যে বিভিন্ন সিম্বল থাকে, ইমেজ থাকে, অ্যালিটারেশান থাকে, অনেক কিছু থাকে, পার্সনিফিকেশান থাকে, সেগুলো আমি আলোচনা করছি না। জাস্ট উপরে এই কবিতাটা এইভাবে একটু জেনে রাখলে আশা করি তোমাদের কাজ দেবে। পরবর্তী ক্লাসে আমি এই
মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে কতগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে তোমাদের আলোচনা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।